ওকে, তো এর আগে আমরা তাপোৎপাদী বিক্রিয়া ও তাপহারী বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির এর আগের অংশটুকু শেষ করেছিলাম। আমরা আজকে দেখবো সক্রিয়ণ শক্তি বিষয়টা কি এবং তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া আসলে আমরা এর প্রভাবটা কিরকম ভাবে দেখতে পাই। হ্যাঁ, তো দেখো, তাপোৎপাদী বিক্রিয়া মানে আমরা কি জানি, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, তাই না? তাপহারী বিক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়ায় তাপ শোষিত হবে। তো আমরা ইন ডেপথলি জানবো। আগে আমরা একটু এখানে কি সক্রিয় শক্তির ডেফিনেশনটা একটু দেখি। তো সক্রিয় শক্তি হচ্ছে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ উৎপাদে পদার্থে পরিণত হওয়ার কালে বিক্রিয়ক অণু বা কণাগুলিতে একটা ন্যূনতম শক্তির প্রয়োজন হয়। তা আমরা জানি এ এবং বি যদি আমরা বিক্রিয়ক ধরি এবং এরা বিক্রিয়া করে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে উৎপাদ। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এটা হচ্ছে আমাদের উৎপাদ, তাই না? বিক্রিয়ক বিক্রিয়া করে কিসে পরিণত হয়? বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। তো এই যে এই বিক্রিয়কটা বিক্রিয়া করার জন্য একটা ন্যূনতম শক্তির প্রয়োজন হয়েছিল। এই বিক্রিয়কটা বিক্রিয়া করার জন্য একটা ন্যূনতম শক্তির প্রয়োজন ছিল, যে ন্যূনতম শক্তির মাধ্যমে এটা বিক্রিয়া করে এর উৎপাদে পরিণত হয়েছিল। ওই ন্যূনতম শক্তিকে আমরা বলছি সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে? তো বিক্রিয়াকালে বিক্রিয়কের প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি বলা হয়। তো বিক্রিয়ায় অংশগ্রহণকারী বস্তু কণার যে অংশ এই ন্যূনতম শক্তি অর্জন করতে পারে তারাই বিক্রিয়ার সক্রিয় কণা হিসেবে বিবেচিত। এখানে বিক্রিয়কের অসংখ্য কণা থাকবে, তাই না? বিক্রিয়কের অসংখ্য কণা থাকবে, যে কণাসমূহ আসলে এই ন্যূনতম শক্তির অধিকারী হইতে পারবে তারা একমাত্র বিক্রিয়া অংশগ্রহণ করে এবং তারাই আলটিমেটলি বিক্রিয়া করে উৎপাদে পরিণত করবে। তো এখানে আমাদের আমরা দুটা বিষয় পড়বো। একটা হচ্ছে প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক কণার গড় গতিশক্তি আমরা E ধরবো। অস্থায়ী জটিল অবস্থায় বস্তু কণার গড় গতিশক্তি আমরা E ধরবো। এর পার্থক্যকে আমরা E মাইনাস ধরবো। মানে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ার শুরুতে এটার গড় গতিশক্তি আমরা ধরবো, গড় শক্তি ধরবো আমরা এনার্জি অফ অস্থায়ী জটিল অবস্থায় আমরা একটা অস্থায়ী জটিল অবস্থা দেখবো। দেন ওখানে আমাদের যেটা শক্তির গড় ধরবো সেটা হচ্ছে E এনার্জি অফ এক্স। দুটো পার্থক্য, একটা থেকে একটা বিয়োগ। তো বিক্রিয়ার সক্রিয়ণ বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিকে দেখানো হলো এখানে আমাদের খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে একটা দুইটা চিত্রে, ভালোভাবে একটু খেয়াল করো এই জায়গাটাতে। সক্রিয়ণ শক্তি যত বেশি হবে এই শক্তি বিক্রিয়ক বস্তু কণার অর্জন করা তত বেশি কষ্টকর হবে বলে এই শক্তি অর্জনকারী কণার সংখ্যা তত কম হবে, বিক্রিয়ার গতিবেগ কমে যাবে। আমি এক্সপ্লেন করতেছি লাইনটা, খেয়াল করো। এটা হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি, মানে বিক্রিয়া কত পার্সেন্ট হবে সেটা এই দিকে। এদিকে হচ্ছে স্থিতিশক্তি, মানে টোটাল শক্তির পরিমাপ কতটুকু সেটা। দেখো, এদিকে আমাদের বিক্রিয়কের শক্তি কত? বিক্রিয়কের শক্তি হচ্ছে এনার্জি অফ বিক্রিয়ক হচ্ছে ঠিক আছে? মানে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে বি উপাদানটা। ঠিক আছে? তো এনার্জি অফ হচ্ছে তোমার লেভেল এতটুকু, মানে স্থিতিশক্তির পরিমাণ হচ্ছে এতটুকু। আর আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। বিষয়টা একটু মাথায় রাখো। তাপোৎপাদী বিক্রিয়া এবং স্থিতিশক্তির লেভেল এতটুকু। উৎপাদের পরিমাণ দেখো, উৎপাদের পরিমাণ হচ্ছে এটা, যেটাকে আমরা বি বলছি, এনার্জি অফ যেটার লেভেল দেখো তো একটু নিচে, কিন্তু এটার মানে এটা হচ্ছে এতটুকু, এতটুকু পার্থক্য আছে। এবার আমি তোমাকে একটা কথা বলি, তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি জানো? তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। তো বিষয়টা হচ্ছে এ প্লাস এ উৎপন্ন করে বি তৈরি করলো আর কি। যেখানে আমাদের ডেল এইচ হচ্ছে কি নেগেটিভ। ডেল এইচ নেগেটিভ মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা একটু জানো। ডেল এইচ নেগেটিভ মানে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া মানে যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয়। আচ্ছা, তাপটা থেকে উৎপন্ন হয় আমার কথা হচ্ছে, দেখো এই জায়গায় আমাদের শক্তির একটা পরিমাপ আছে বিক্রিয়কে। সাপোজ আমি যদি ছোট্ট একটা উদাহরণে তোমার বোঝাই, এখানে সাপোজ বিক্রিয়কের শক্তির পরিমাণ হচ্ছে 100 জুল, বুঝছো? এটা উৎপাদের শক্তির পরিমাণ হচ্ছে সাপোজ 90 জুল। কত জুল? 90 জুল। মানে 100 জুল ছিল উৎপাদের শক্তি, বিক্রিয়কের শক্তি ছিল 90 জুল। প্রশ্ন আসতে পারে বাকি 10 জুল শক্তি কই গেল? বাকি 10 জুল শক্তি আসলে পরিবেশে চলে গেল। এবং পরিবেশে কোন রূপে চলে গেল? পরিবেশের তাপ শক্তি রূপে চলে গেল, তাপ শক্তি রূপে চলে গেল। যেহেতু এক্ষেত্রে তাপ শক্তি আমাদের উৎপন্ন হচ্ছে ওই বিক্রিয়ার জন্য, পরিবেশ ওই তাপ শক্তি গ্রহণ করছে, তাই আশেপাশের পরিবেশ উত্তপ্ত হবে, ওই বিক্রিয়াটাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি। তাপহারী বিক্রিয়া মানে কি জানো? সাপোজ
বিক্রিয়া করে বি তৈরি করছে। এর সক্রিয়ণ শক্তি এর টোটাল শক্তি ছিল সাপোজ 80 জুল, এবং বি এর শক্তি উৎপন্ন যেটা হইলো সেটা শক্তি হলো 100 জুল। প্রশ্ন আসতে পারে বাকি 100 জুল শক্তি কই আসলো, বাকি 100 জুল শক্তি কই আসলো, প্রশ্ন হচ্ছে সেটা। উত্তর হচ্ছে বাকি 20 জুল শক্তি আসছে পরিবেশ থেকে। বাকি 20 জুল শক্তি কোত্থেকে আসছে? পরিবেশ থেকে। তো এটা তাপ হারি কেন? কারণ পরিবেশ তাপ হারাইছে। পরিবেশ তাপ হারাইছে বিদায় এটা একটা তাপ হারি বিক্রিয়া। আচ্ছা, তো কথা হচ্ছে আমরা জানি কেউ যখন তাপ দেয়, কেউ যখন তাপ শক্তি দান করে, তখন সে ঠান্ডা অনুভূত হয়। মানে এক্ষেত্রে তাপ হারাইছে কে? পরিবেশ। তার মানে পরিবেশের চারপাশটা আমাদের শীতল অনুভব হবে, কারণ সে তাপ হারাইছে। কারণ সে তাপ হারাইছে। তাপ হারানোর ফলেই এখানে আমাদের শীতল অনুভব হবে, এবং ওটাকে আমরা বলি তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপত্তি বিক্রিয়া তাহলে তাপ উৎপন্ন হয়, এক্ষেত্রে ডেল নেগেটিভ। তাপ হারি বিক্রিয়া তাপ আমাদের আহ এক্ষেত্রে তাপ শক্তি এক্ষেত্রে পরিবেশ হবে, পরিবেশ তাপ শক্তি দান করবে, বা পরিবেশে পরিবেশ থেকে তাপ শক্তি গ্রহণ করবে, এটা একটা তাপ হারি বিক্রিয়া। তাপ শোষিত হবে এক কথায়। তো আমার এখানে মেইন পয়েন্ট অফ ভিউ হচ্ছে, তুমি খেয়াল করো এর দিকে। আমি আমি সামারি টানবো এই জায়গাটা থেকে, ভালোভাবে খেয়াল করো। তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য আমার উদাহরণে খেয়াল করো, এই জায়গায় আমি এ তে ধরেছি 100 জুল, বিতে ধরেছি কত? 90 জুল। আমি বলেছি বাকি 10 জুল শক্তি পরিবেশে চলে গেছে তাপ শক্তি রূপে, দ্যাটস ওয়াই এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, খেয়াল করো এর শক্তি আমি বেশি ধরেছি বি এর শক্তির তুলনায়। তাপ হারি বিক্রিয়া খেয়াল করো, এর শক্তি কম ধরেছি বি এর শক্তির তুলনায়। তার মানে আমাদের সামারি হচ্ছে তাপাত তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের স্থিতিশক্তি বা শক্তিটা অবশ্যই বেশি হবে উৎপাদের চাইতে। গ্রাফ একে খেয়াল করো, বিক্রিয়কের দিকে তাকাও, বিক্রিয়কের দিকে গ্রাফ একের দিকে তাকাও। গ্রাফ একের স্থিতিশক্তির লেভেল হচ্ছে এটা, এই যে এই বিন্দুতে আছে, এটা এই বিন্দুতে। উৎপাদের লেভেল হচ্ছে এটা, এটা আমি এইদিকে বর্ধিত করলাম এইদিকে। তার মানে দেখছো, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। অবশ্যই কম উৎপাদেরটা। আমার ধরার মধ্যে ছিল এদিকে ছিল 100 জুল, এদিকে ছিল 90 জুল এতে, এদিকে ছিল বি, এটা ছিল তাপ উৎপাদী বিক্রিয়া। মানে মিলাইতে পারছো? তাপ উৎপাদী বিক্রিয়ায় আমাদের বিক্রিয়কটার শক্তি বেশি হয় কার চাইতে? উৎপাদের চাইতে। কারণ এক্ষেত্রে আমাদের অতিরিক্ত শক্তিটা পরিবেশে চলে যাবে তাপ উৎপাদ তাপ শক্তি হিসেবে, দ্যাটস হোয়াইট এটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়। এখন আমাদের কথা হচ্ছে এটা, এখানে আমাদের টোটাল যে বিক্রিয়ার বিক্রিয়ক বিক্রিয়কের শক্তি হচ্ছে ই অফ এ, উৎপাদের শক্তি হচ্ছে ই অফ বি। আচ্ছা, তো ধরো আমাদের এই জায়গাটাতে আমাদের যেটা তোমার মধ্যবর্তী পর্যায় বিক্রিয়ার জন্য, যে আমাদের বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আমাদের বিক্রিয়ককে যে শক্তির অধিকারী হইতে হবে সেটার ভ্যালু হচ্ছে ই 1। হ্যাঁ, ই 1 পরিমাণ শক্তির অধিকারী তাকে হইতে হবে। মানে দেখো, এই যে আমাদের এই শক্তির লেভেলটা এতটুকু থেকে কতটুকু যাইতে হবে? এতটুকু থেকে যাইতে হবে এতটুকু পরিমাণে, মানে আমাদের গ্রাফটা এতটুকু করতে হবে, কারণ ই অফ এক্স যত আমাদের ততটুকু শক্তির অধিকারী হইতে হবে। তো দেখো এখানে আমাদের এই যে পরিমাণটা দেখো, পরিমাণটা দেখো, এটা আমাদের এটাই হচ্ছে টোটাল ই অফ এক্স মাইনাস ই অফ এ। মানে এটা আমাদের ইন্ডিকেট করছে সক্রিয়ণ শক্তিকে, ইন্ডিকেট করছে কি? সক্রিয়ণ শক্তিকে। এবং এটা হচ্ছে মূলত ই 2। আমি এগুলো আর এক্সপ্লেন করছি না, এখানে ই 2 হচ্ছে আমাদের মূলত বন্ধন ভাঙার শক্তি, ই 1 হচ্ছে বন্ধন গড়ার শক্তি। এগুলো আমি আর এক্সপ্লেন করছি না, মূলত এগুলা তুমি 9-10-এর পড়ার কথা ছিল। ই 1 হলো বন্ধন ভাঙার শক্তি, বিক্রিয়ক যে এখানে বন্ধনগুলো আছে, এই এ প্লাস বি তৈরি করে সি প্লাস ডি তৈরি করছে সাপোজ। তো এ প্লাস বি এর বন্ধনগুলো ভাঙবে, ভেঙেই তো আমাদের উৎপাদ তৈরি করবে। তাহলে বন্ধন ভাঙার শক্তি হচ্ছে আমাদের বিক্রিয়কের স্থিতিস্থাপক শক্তি, শক্তি, এবং বর্তন করার শক্তি হচ্ছে ই 2, এটা আমরা জানি। তো ই 2 মাইনাস ই 1 করলে আমরা ডেল এসটা পাই আর কি, ডেল এস যেটা আমরা 10 জুল বলতেছি ওটা আমরা পাই। এক্ষেত্রে খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদের যেটা আছে ই 1, ই 1 হচ্ছে এই ক্ষেত্রে আমাদের বন্ধন ভাঙার শক্তি যেটা আমরা বলছি গড়ার শক্তি, এবং ভাঙার শক্তি, এবং ই 2 হচ্ছে বন্ধন গড়ার শক্তি এইদিকে তা উত্তাদি বিক্রিয়া। তাহলে দেখো আমাদের কথা হচ্ছে আমাদের ই এক্স পরিমাণ চাইতে হবে, মানে বন্ধন ভাঙার শক্তিটা অর্জন করতে হবে এক কথায়, বন্ধন ভাঙার শক্তিটা অর্জন করতে হবে। মানে আমাদের এই বিক্রিয় শক্তির লেভেলটা ই এক্স পর্যন্ত উঠতে হবে। ই এক্স পর্যন্ত উঠলেই আমাদের এই বিক্রিয়কটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, আলটিমেটলি উৎপাদ উৎপন্ন হবে। এটাই তো হওয়ার কথা ছিল। এখন দেখো এখানে আমাদের
এটার উচ্চতাটা আমরা কি দ্বারা ডিফাইন করব? ই অফ এক্স মাইনাস ই অফ এ, ই অফ এফ মাইনাস ই অফ এ, মানে এই এ এবং এক্স এর মাঝে শক্তির পার্থক্য যেটা সেটা। এখন তুমি আমাকে সিম্পলি কমন সেন্স আমাদের কি বলে? কমন সেন্স বলে ই অফ এক্স এবং ই অফ এর মাঝে শক্তির তুলনা বা শক্তির তারতম্য ব্যবধান যত কম থাকবে বিক্রিয়াটার গতিটা তত বেশি হবে। কেন বেশি হবে? দেখো, বিক্রিয়ার পার্থক্য যত বেশি, মানে আমার একটা শক্তি হলো তোমার, আমার একটা বিক্রিয়া হচ্ছে ই অফ এ একেবারে অনেক নিচে, আমাকে অনেক দূর উঠতে হবে, মানে অনেক বেশি শক্তি অর্জন করতে হবে ই অফ এক্স বা যাওয়ার জন্য, আমাদের মধ্যবর্তী পর্যায়ে পৌঁছার জন্য, বা বিক্রিয়া ভাঙার শক্তিটা অনেক বেশি। বিক্রিয়া ভাঙার শক্তি যদি অনেক বেশি হয়, বিক্রিয়া ভাঙার শক্তি যদি অনেক বেশি হয়, বিক্রিয়কের স্থিতিস্থাপক শক্তির চাইতে অবশ্যই বিক্রিয়ার গতি আমাদের কম হবে। কেন কম হবে? কারণ বেশি সংখ্যক বিক্রিয়ক পরমাণু সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারবে না। এবং এই যে এখানে আমাদের যতটুকু বিক্রিয়ক ঠিক যতটুকু শক্তি অর্জন করলে এখানে আমাকে ইএক্স পর্যন্ত সে পৌঁছে যেতে পারবে, সেই শক্তিটা হচ্ছে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। মানে অতটুকু শক্তি পাইলে সে অ্যাক্টিভেট হবে, আলটিমেটলি বিক্রিয়া অংশগ্রহণ করবে। এখন তাপহারী বিক্রিয়া দেখো, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমি বলেছি এক্ষেত্রে 100 জুল তাপ, এবং এক্ষেত্রে তৈরি হইলো কত জুল? আমাদের 110 জুল। বাকি 10 জুল শক্তি কোথা থেকে আসবে? তা পরিবেশ থেকে আসবে। আলটিমেটলি আমাদের বিক্রিয়ক শক্তির পরিমাণ কম হয়, উৎপাদক শক্তির পরিমাণ অনেক বেশি হয়। তাহলে দেখো, বিক্রিয়কের শক্তির লেভেল হচ্ছে এটা, উৎপাদক শক্তির লেভেল হচ্ছে এটা। এই যে উৎপাদ একটু বেশি না, উৎপাদ একটু বেশি। এবং এই পার্থক্য হচ্ছে আমাদের ডেল এইচ এর ভ্যালু, মানে কতটুকু তাপমাত্রা এখানে তৈরি হলো বা কতটুকু তাপমাত্রা শোষিত হলো এটা। এক্ষেত্রে আমাদের যে তাপহারী বিক্রিয়া, এখানে তাপ শোষিত হবে। তাহলে এক্ষেত্রে ডেল এইচ পজিটিভ, অবশ্যই দেখছো, এক্ষেত্রে ডেল এইচ পজিটিভ, এক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ। তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান নেগেটিভ, তাপ ভারী বিক্রিয়া ডেল এইচ এর মান পজিটিভ হয়। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ডেল এইচ এর মান কি হবে? পজিটিভ হবে। বুঝে গেছে? তো এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ডেল এইচ এর মান বা কতটুকু তাপশক্তি আসলে উৎপন্ন হবে, শোষিত হবে সেটা। এখন আমাদের বোঝার বিষয় সেটা না, আমাদের বোঝার বিষয় হচ্ছে এখানে বিক্রিয়কে এতটুকু শক্তি অর্জন করবে এবং আলটিমেটলি সে আমাদের বিক্রিয়া অংশগ্রহণ করবে, এবং এটা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তির ভ্যালু E1। এখন সক্রিয়ণ শক্তি, তাহলে সক্রিয়ণ শক্তি আশা করি বোঝা গেছে, যতটুকু শক্তি অর্জন করতে পারলে বিক্রিয়কটা বিক্রিয়া অংশগ্রহণ করবে। আচ্ছা, তাহলে এখন বোঝা যায় আসলে সক্রিয়ণ শক্তির ভ্যালুটা যত বেশি হবে, বিক্রিয়ক ই অফ এক্স পর্যন্ত পৌঁছাইতে তত বেশি কষ্টকর হবে। তত বেশি কষ্টকর হলে বিক্রিয়া কম হবে, বিক্রিয়ার গতি কম হবে। তাহলে দেখো, সক্রিয়ণ শক্তি যত বেশি হয়, এই শক্তি বিক্রিয়ক বস্তু কণার অর্জন করা তত কষ্টকর হয় বলে এই শক্তি অর্জনকারী বস্তু কণার সংখ্যাও তত কম হয়, ফলে বিক্রিয়ার গতি কমে যায়। অপরপক্ষে সক্রিয়ণ শক্তি কম হলে তুলনামূলকভাবে সহজে অধিক বিক্রিয়ক বস্তু কণা এই শক্তি অর্জন করার ফলে বিক্রিয়ার গতি অনেক বেশি হয়। এখানে যদি সক্রিয়ণ শক্তিটা অনেক কম হয়, খুব সহজেই বিক্রিয়কটা আমাদের সক্রিয়ণ শক্তি পৌঁছে যাবে এবং আলটিমেটলি বিক্রিয়াটা হয়ে যাবে। যেসব বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম সেসব বিক্রিয়া সহজে কম তাপমাত্রায় ঘটে, অপরদিকে যেসব বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি সেসব বিক্রিয়া উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। মানে যে ক্ষেত্রে আমাদের সক্রিয়ণ শক্তিটা কম, এক্ষেত্রে তাপমাত্রা কম দিলেও চলে, বা যে ক্ষেত্রে আমাদের সক্রিয়ণ শক্তিটা বেশি হয় ওই ক্ষেত্রে উচ্চ তাপমাত্রা দরকার হয় সক্রিয়ণ শক্তি লাভ করার জন্য। তাহলে পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো দিয়ে এমসিকিউ করা সম্ভব। এরপর যেসব বিক্রিয়ার, এগুলো এমসিকিউর জন্য মূলত, সিকিউতে খুব ইম্পর্টেন্ট না। যেসব বিক্রিয়ার ক্ষেত্রে স্থিতিশক্তি ই অফ এ আমাদের বেশি হয় এক্ষেত্রে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়ার কথাটা বলছে এখানে, আমি এগুলো এক্সপ্লেন করছি অলরেডি। এবং তাপহারী তাপ উৎপাদী এগুলো আশা করি বুঝছো। এরপর আসো রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। হ্যাঁ, কলিউশন থিওরি অফ কেমিক্যাল রিঅ্যাকশন, মানে কলিউশন বা সংঘর্ষ হইতে হবে। তো দেখো, এই ক্ষেত্রে আমাদের বিষয়টা খুবই সিম্পল। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে আমাদের বিক্রিয়া অংশগ্রহণকারী অণুগুলো অনুপরমাণু আয়নের মধ্যে সংঘর্ষ হতে হবে, মানে এ প্লাস বি বিক্রিয়া করবে, এ প্লাস বি বিক্রিয়া করে আমাদের সি প্লাস ডি তৈরি হবে। ঠিক আছে? তো এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করতে হবে। তো এক্ষেত্রে দেখো, আমাদের ফার্স্টে এ এবং বি এর মাঝে সংঘর্ষ হইতে হবে না, এ এবং বি এর মাঝে আমাদের এই দুটা বিষয় ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে তো তারা সি প্লাস ডি তৈরি করবে। তো এরা আমাদের অণু পরমাণু আয়ন, এদের মাঝে কি হইতে হবে? সংঘর্ষ হইতে হবে বা কলিউশন হইতে হবে। দ্বিতীয় শর্ত হলো বিক্রিয়ক পাতার মধ্যে সংঘর্ষ অবস্থায় নির্দিষ্ট ন্যূনতম শক্তি সহযোগী হতে হবে। মানে সংঘর্ষ যদি এমন হয় যে তারা আস্তে করে একটা অপরের সাথে সাথে লাগতেছে, তাহলে কিন্তু হবে না। মানে নির্দিষ্ট একটা শক্তি দিয়ে একে অপরের সাথে সংঘর্ষ হইতে হবে, যাতে পরস্পরের সাথে যে বন্ধন ওগুলা ভেঙে নতুন যৌগ তৈরি করতে পারে, যেগুলো আমরা সি এবং ডি পড়ছি। তো এই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট শক্তিযুগ হইতে হবে। এবং তৃতীয় শর্ত হলো সংঘর্ষটা একটা নির্দিষ্ট দিক বিন্যাস যুগে হইতে হবে, মানে সংঘর্ষ হতে হবে মানে একটা নির্দিষ্ট দিকে, তাদের একদম এই বরাবর, বা আমাদের বিক্রিয়া আসলে যেরকম হয় একটা নির্দিষ্ট দিক বিন্যাসে হইতে হবে, এদিক ওদিক বা বিচ্ছিন্নভাবে হইলে হবে না, একটা নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগী হইতে হবে। তাহলে একটু একটু মাথায় রাখবা, তিনটা শর্ত: সংঘর্ষ হতে হবে, সংঘর্ষ নির্দিষ্ট ন্যূনতম শক্তি দিয়ে হইতে হবে, দিকটা দিক বিন্যাসটা আমাদের এই ক্ষেত্রে সহযোগী হইতে হবে।
দেন আমাদের এক্ষেত্রে আর্হেনিয়াসের সমীকরণ, এটা আমরা আগে দেখলাম, এটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু পি জেড ই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। হ্যাঁ, পি জেড ই ডিভাইড বাই মাইনাস ই এ বাই টু দি পাওয়ার ই এ বাই আর টি। এখানে কথাবার্তাগুলো রিডিং দিতে পারো, বড় জোর খুব একটা দরকার নাই। এরপর রাসায়নিক বন্ধন বাংলা সক্রিয় শক্তি, এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, পড়ে নিতে পারো। আমরা যে কথাবার্তাগুলো বলছি এগুলাই মূলত, আবার একই গ্রাফ দেওয়া আছে। তাপোত্তরিতা ভারী বিক্রিয়ার একই একই বোঝার ক্ষেত্রে সবই একই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউর জন্য সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগের কথাবার্তাগুলো লেস ইম্পর্টেন্ট। দরকার সিকিউতে, তোমার এমসিকিউতে খ খতে দিতে পারে সবসময়। তো এখন আমরা প্রভাবক পড়ছি, যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রভাবক বা অনুঘটক কি? প্রভাবক হচ্ছে যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়ায় সংস্পর্শে উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস পাবে কিন্তু বিক্রিয়া সে নিজের গঠন বড় অপরিবর্তিত থাকবে, তারা হচ্ছে অনুঘটক। সাপোজ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করার সময় আমাদের এক্ষেত্রে অ্যামোনিয়া হচ্ছে এই যে অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে আয়রন হচ্ছে প্রভাবক। এক্ষেত্রে আয়রনের কাজ কি আসলে? আয়রন হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা অংশগ্রহণ করে না, এই বিক্রিয়াটাতে ডিরেক্টলি সে অংশগ্রহণ করে না। মানে সে বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকবে। সে বিক্রিয়ার আগে যেমন ছিল আয়রন, বিক্রিয়ার পরেও ঠিক সেমভাবে আয়রন থাকবে, বাট সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এমনভাবে যে সে নিজে বিক্রিয়ায় ডিরেক্টলি অংশগ্রহণ না করে বিক্রিয়ার অন্তর্বর্তী একটা যৌগ তৈরি করে সে বিক্রিয়ার গতিটা বৃদ্ধি করবে কিংবা গতিটা হ্রাস করবে। হ্রাস করা বা বৃদ্ধি করার মাধ্যমে সে বিক্রিয়ায় তার ভূমিকাটা রেখে আলটিমেটলি সে বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকবে, বিক্রিয়া শেষে সে নিজে অপরিবর্তিত থাকবে। তো এটাই হচ্ছে আমাদের প্রভাবক বা অনুঘটক। তো এখানে আমাদের প্রকারভেদ আছে কিছু। তো প্রভাবক হচ্ছে আমাদের বিক্রিয়ার সক্রিয় শক্তি হ্রাস করে। তাহলে দেখো এটা সক্রিয় শক্তি হ্রাস করতে পারে, কিন্তু সক্রিয় শক্তি হ্রাস করে, সক্রিয় শক্তি হ্রাস করা মানে কি বিক্রিয়ার গতিটা বাড়ায় দেয়া। দেন আমাদের এই ক্ষেত্রে পশ্চাৎ সম্মুখী পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। আমরা জানি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখী আছে, পশ্চাৎমুখী বিক্রিয়া আছে, এটা দুটাকে বৃদ্ধি করতে পারে সে। দেন প্রভাবক উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে না, কখনোই কখনোই দেখবা এটা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে না। এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসা সম্ভব। 1 থেকে 7 নাম্বার পয়েন্ট পর্যন্ত ভালোভাবে একটু পড়বা, এখানে লাল কালি দিয়ে দাগানো আছে, দাগাই নিতে পারো। তাহলে এখানে আমাদের কিন্তু অবশ্যই সাম্য অবস্থাকে পরিবর্তন করতে পারে না, একমাত্র না, আরেকটা না আমরা পড়বো এই জায়গাটাতে। তাহলে এক্ষেত্রে আমাদের সাম্য অবস্থায় পরিবর্তন করতে পারবে না, বিক্রিয়া শেষে বরের কোনো পরিবর্তন ঘটে না। দেন আমাদের প্রভাবক কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট, মানে নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্ট প্রভাবক। তোমাকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, কিন্তু তোমার স্পেসিফিক আয়রন প্রভাবকই কাজ করতে পারবে। এখানে চাইলেই তুমি অন্য কোনো প্রভাবক এনে খাটাইতে পারবা না। স্পেসিফিক বিক্রিয়ার জন্য স্পেসিফিক প্রভাবক কাজ করবে। সামান্য পরিমাণের প্রভাবক বিক্রিয়ার বেগ বা হ্রাস বৃদ্ধি করতে, মানে এখানে অল্প পরিমাণে প্রচুর পরিমাণে কাজ করতে পারে না, অল্প পরিমাণ, লাইক হরমোন। আমাদের হরমোন হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা আমাদের ইন্টারনাল বডি ফ্লুইডে মিশ্রিত হবে, গ্রুপ অফ সেল অর গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়ে এটা খুবই সামান্য পরিমাণে গিয়ে মানে প্রচুর পরিমাণে কাজ করে। মানে অ্যামাউন্টটা খুবই রিয়ার, খুবই এটা স্মল, বাট খুবই ছোট, কিন্তু কাজ করে কিন্তু বিশাল বিশাল। তো এটাও ঠিক সেম, আমাদের প্রভাবকটার পরিমাণটা খুবই কম, বাট সে কাজ করে বিশাল। তো এক্ষেত্রে সামান্য পরিমাণের প্রভাব কাঙ্ক্ষিত বৃদ্ধি বা হ্রাস করতে পারে। এক্ষেত্রে আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাব এটা সরলতম বিকল্প প্রভাব সৃষ্টি করে সক্রিয় শক্তি হ্রাস করে, মানে তার কাজ আসলে সক্রিয় শক্তি হ্রাস করা। আলটিমেটলি আমাদের বিক্রিয়াটাকে খুব সহজে সম্পাদন করে কাঙ্ক্ষিত উৎপাদটা তৈরি করা। তো বিক্রিয়ার প্রকারভেদটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বা উদাহরণটা সবচেয়ে বেশি আসে, তাই ভালোভাবে এটা একটু দেখো। ধনাত্মক প্রভাবক আমরা পড়তেছি। ধনাত্মক প্রভাবক কি? যে প্রভাবক আমাদের বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করবে তাকে বলা হচ্ছে ধনাত্মক প্রভাবক। উদাহরণ কি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা আসে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আমাদের একটা তোমার ধনাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক কি? এইগুলা প্রচুর পরিমাণে আসে, প্রচুর আসে। মানে ইনফিনিটি স্টার দিয়ে রাখবা এই জায়গাটাতে, ইনফিনিটি স্টার একদম ভালোভাবে পড়বা। যে আমাদের ঋণাত্মক প্রভাবকের উদাহরণ কি? ঋণাত্মক প্রভাবক উদাহরণ হচ্ছে গ্লিসারিন, ইথানল, এসিটোন, সালফিউরিক অ্যাসিড, এটা কি এসিটোন, এনিসোল দেওয়া আছে, এনিসল, এসিটোন হইতে পারে। এটা ফসফরিক অ্যাসিড আমাদের একটা উদাহরণ, ফসফরিক অ্যাসিডটা বেশি আসে। ফসফরিক অ্যাসিড H2PO4, ফসফরিক অ্যাসিডটা অনেক বেশি আসে। তো এই জায়গায় হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়া করে আমাদের পানি এবং অক্সিজেন তৈরি করার সময় ফসফরিক অ্যাসিডটা আসলে আমাদের এই ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে। এরপর আসো অটো বা স্বপ্রভাবক। অটো বা স্বপ্রভাবক বিষয়টা কি? এখানে যে প্রভাবক আমাদের একটা যখন প্রভাবকের ধর্ম সম্পন্ন হয় তা নিজে ওই বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, মানে কোন রাসায়নিক পদার্থই যখন নিজে একটা প্রভাবনের ধর্ম সম্পন্ন হয় তা নিজে ওই বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, তারা অটোবা স্বভাবক। সংজ্ঞাটা পড়বা, আসলে আসতে পারে কিন্তু এটা। দেন সালফিউরিক অ্যাসিড মিশ্রিত হয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফোটায় ফোটায় যোগ করে প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণ ধীরে ধীরে দ্রবীভূত হয়। তো এগুলো আর কি আমাদের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড Mn2+, ভালোভাবে পড়বে এগুলো, যা বলতেছি এগুলো ভালোভাবে পড়বা। আমি সব পড়তে বলি না, যা পড়তে বলি একটু ভালোভাবে দেখো, এগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা 90 to 95% একদম। ঋণাত্মক প্রভাবকের উদাহরণগুলো দেখবা, ফসফরিক অ্যাসিড উদাহরণটা দেখবা অনেক বেশি আসছে। অটো বা স্বপ্রভাবকের উদাহরণ একমাত্র এই শব্দটা পড়লে হবে। অটো বা স্বপ্রভাবকের উদাহরণ হচ্ছে ম্যাঙ্গানিজ 2+, শেষ।
এরপরে হচ্ছে আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবকের উদাহরণ হচ্ছে আমাদের সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফাইড, এগুলা। ঠিক আছে, এইগুলা মূলত আসে। দেন প্রভাবক প্রমোটর। প্রভাবক প্রমোটর হচ্ছে যেটা প্রভাবককে সাহায্য করে প্রভাবকের কার্যকারিতা বৃদ্ধিতে। হ্যাঁ, প্রভাবক প্রমোটর হচ্ছে যেটা আমাদের প্রভাবককে সাহায্য করে প্রভাবকের কার্যকারিতা বৃদ্ধিতে। তাহলে কোনো প্রভাবকের প্রভাবন কিভাবে বৃদ্ধি পায়, সেটা হচ্ছে আমাদের প্রভাবক প্রমোটর। মানে প্রভাবককে উল্টা আর স্টিমুলেট করবে সে, যাতে সে প্রভাবনকে বৃদ্ধি করে। তাহলে এখানে দেখো, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, এক্ষেত্রে আয়রন হচ্ছে মেইন প্রভাবক, বাট এই প্রভাবককে প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে মোলিবডেনাম ধাতু। মানে এই মোলিবডেনাম ধাতু হচ্ছে এই আয়রনকে স্টিমুলেট করা। আয়রনের কাজ হচ্ছে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া উৎপাদনকে স্টিমুলেট করা। ঠিক আছে, এটা হচ্ছে প্রভাবক প্রমোটর। আর একটা আছে প্রভাবক বিষ, প্রচন্ড গুরুত্বপূর্ণ। প্রভাবক বিশের উদাহরণগুলো প্রচন্ড, মানে প্রভাবক বিশের উদাহরণ অনেক বেশি আসছে। তো প্রভাবক বিষ দেখো, যেটা আমাদের প্রভাবককে ইনহিবিট করবে, টু এখানে আমাদের উৎপাদটা যাতে তৈরি হইতে না পারে। তো এক্ষেত্রে আমাদের যেসব রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিতিতে কোনো প্রভাবকের প্রবণকে হ্রাসপ্রাপ্ত হয়, তারা হচ্ছে প্রভাবক বিষ। তাহলে প্রভাবক প্রমোটর বা প্রভাবক সহায়ক হচ্ছে যারা প্রভাবকের বিক্রিয়া, প্রভাবক প্রভাবন ক্ষমতাকে, প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে বৃদ্ধি করবে, তারা হচ্ছে প্রভাবক সহায়ক। এখানে মলিবডেনাম হচ্ছে উদাহরণ। আর প্রভাবক বিষ হচ্ছে যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতাটা হ্রাস করবে, তারা হচ্ছে প্রভাবক বিষ। উদাহরণ হচ্ছে ইনফিনিটি স্টার, ধুলাবালি, সালফার গুঁড়া, আর্সেনিক অক্সাইড। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। প্রভাবক বিষের উদাহরণটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। প্রভাবক বিষের উদাহরণ হচ্ছে ধুলাবালি, সালফার গুঁড়া, আর্সেনিক অক্সাইড, এগুলো হচ্ছে প্রভাবক বিষ রূপে কাজ করে। এমসিকিউ দিয়ে দেখো কতবার যে আসছে এগুলো। দেন আমাদের সমসত্ব প্রমাণ হইতে পারে, অসমসত্ব প্রমাণ হইতে পারে। সমসত্ব প্রমাণে দেখো, এক্ষেত্রে আমাদের একই ভৌত অবস্থায় থাকবে আর কি। মানে বিক্রিয়ক, সকল বিক্রিয়কগুলো একই উৎপাদগুলো একই ভৌত অবস্থায় থাকবে। মানে দেখো, এটা গ্যাস, এটা গ্যাস, এটাও গ্যাস। এই যে এটা অ্যাকুয়াস, এক্ষেত্রে তরল অবস্থায় থাকলে অ্যাকুয়াস লিকুইড, অ্যাকুয়াস লিকুইড এভাবে থাকবে। মানে হচ্ছে একই, মানে এমন না যে এটা সলিড এটা গ্যাস এটা আবার সলিড, এমন না। সবগুলা একই ভৌত অবস্থায় থাকবে, সবগুলো একই ভৌত অবস্থায় থাকলে সেটা সমসত্ব প্রভাবন। আর যদি না থাকে, এক্ষেত্রে অসমসত্ব প্রভাবন হবে। তো প্রভাবনের ক্রিয়া কৌশল গুলা একবার রিডিং দিতে পারো, বড় জোর আসে না কখনো। এমনি অর্থবর্তী যৌগ গঠনের মাধ্যমে হইতে পারে, অধিশোষণের মাধ্যমে প্রভাবন কি এটা হইতে পারে। এমনি পড়ে দেখতে পারো, খুব একটা লাগে না। এখানে এই লাইনটা পড়বা, এমসিকিউতে আসতে পারে। এরপরে আমাদের আসলে এখানে এমসিকিউ আসার জন্য এই বক্সটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। এখানে মূলত আসে, আমি বলি, সবগুলা পড়তে হবে না। মূলত এখানে আসে এমন যে সালফার ট্রাইক্সাইড উৎপাদনের পদ্ধতি কোনটা, স্পর্শ পদ্ধতি। মানে জাস্ট এই নামটা আসবে। তোমার স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, এই ক্ষেত্রে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়, স্টিম অ্যালকেন ডিফর্মিং পদ্ধতিতে হাইড্রোজেন সংশ্লেষ করা হয়। মানে তুমি এই যে এই রোটা পড়লে হবে, 1 2 3, 3 নাম্বার রোটা পড়লে হবে। সাথে যদি মন চায় 2 নাম্বার রোটা একটু ভালোভাবে দেখো, খুবই সাহায্য হবে। তাহলে দেখো 3 নাম্বার রোতে তোমার কোয়েশ্চেনটা কিরকম আসবে, দেখো কোয়েশ্চেনটা আসবে, স্পর্শ পদ্ধতিতে তৈরি করা হয় কোনটা, সালফিউরিক অ্যাসিড। অসল পদ্ধতিতে তৈরি করা হয় কোনটা, নাইট্রিক অ্যাসিড। হেবার পদ্ধতিতে, প্রচন্ড গুরুত্বপূর্ণ, হেবার পদ্ধতিতে তৈরি করা হয় কোনটা, অ্যামোনিয়া। স্টিমেলকে রিফর্মিং পদ্ধতিতে তৈরি করা হয় কোনটা, হাইড্রোজেন সংশ্লেষণ। ঠিক আছে, এতটুকুই। দেন স্পর্শ পদ্ধতিতে আমাদের প্রভাবক হচ্ছে প্লাটিনাম। অসল পদ্ধতি নাইট্রিক অ্যাসিড তৈরি করার সময় প্রভাবক হচ্ছে প্লাটিনাম রোডিয়াম। দেন অ্যামোনিয়ার সময় আমাদের এখানে মেনলি আমাদের আয়রনটা লাগে। দেন হাইড্রোজেন সংশ্লেষণের সময় নিকেল। দেন এগুলো আর কি, এগুলো করলেই চলবে। এরপর হচ্ছে প্রভাবক দ্বারা সক্রিয় শক্তি, এগুলা সক্রিয় শক্তি হ্রাসবৃদ্ধি ঘটানো। এখান থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ, দেখো এই জায়গাটাতে, এই যে গত বছরই আসলো, 22 23 সালে আসলো অলরেডি, 22 23 সালে আসলো। এখানে আমাদের দেখো এনজাইম হচ্ছে আমাদের জৈব প্রভাবক এনজাইম। এক্ষেত্রে আমরা এনজাইম হচ্ছে জীবন্ত উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ থেকে উৎপন্ন উৎস আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেনিত বহুতলক টারশিয়ারি প্রোটিন, যা জটিল জৈব পদার্থ এই ক্ষেত্রে। তাহলে এটা একটা প্রোটিন, মেইন কথা হচ্ছে কি, এটা একটা টারশিয়ারি প্রোটিন, যারা জটিল জৈব পদার্থ পানিতে কুলেট পদার্থ। এটা মূলত আসছে হলো আমাদের মূলত বায়োলজির কোয়েশ্চেন থেকে আসছে, এই জায়গাটা থেকেও টিচাররা দিতে পারে চাইলে। মানে এনজাইম হচ্ছে একটা মূলত প্রোটিন। তো এটা আমাদের কিছু এনজাইমের এখানে কাজ এবং নাম দেওয়া আছে, এগুলা থেকে বারবার কোয়েশ্চেন করতে দেখা যায়। এখানে ইস্ট নামক উদ্ভিদ থেকে নিঃসৃত জাইমাস এনজাইম গ্লুকোজকে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে। মানে গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরি করতে কোন এনজাইম লাগে, জাইমেস এনজাইম। ইউরিয়া থেকে আমাদের অ্যামোনিয়া তৈরি করতে কোন এনজাইম লাগে, ইউরিয়াস এনজাইম। এনজাইমের বৈশিষ্ট্য কি, এনজাইমের ক্রিয়া খুবই সুনির্দিষ্ট, মানে একটা নির্দিষ্ট সাইটের জন্য নির্দিষ্ট এনজাইম কাজ করে। এবং এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে এক অণু অ্যানহাইড্রাস এনজাইম 1 মিনিটে কার্বনিক অ্যাসিড 360 লক্ষ অণুকে বিজিত করতে পারে, এটা অনেকবার আসছে। এবং প্রবহন ক্রিয়ার দর প্রধান ধর্ম হচ্ছে 37 ডিগ্রি তাপমাত্রা, pH 7। এটা অনেকবার আসতে দেখেছি আমি। মানে এনজাইমের জন্য আমাদের নির্দিষ্ট টেম্পারেচার হতে 37 এবং পিএইচ হচ্ছে 7-এর কাছাকাছি।
রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা। আচ্ছা, এই বিক্রিয়া এটা আমি তোমাকে খুব সহজে একটু এক্সপ্লেন করে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আসো, তাহলে একটু ভালোভাবে খেয়াল করো। আমি এটা একটু এক্সপ্লেন করি নিজের মতো করে। দেখো, আমরা দু ধরনের বিক্রিয়া জানি। একটা হচ্ছে আমাদের আহ একমুখী বিক্রিয়া, যে বিক্রিয়া শুধু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, যে বিক্রিয়া বিক্রিয়কটা উৎপাদে পরিণত হওয়া সম্ভব হয়। তো আমরা এখানে উভমুখী বিক্রিয়া নিয়ে কাজ করবো। হ্যাঁ, তো এটা যদি নামটা দিত উভমুখী বিক্রিয়ার রাসায়নিক সাম্য অবস্থা। উভমুখী বিক্রিয়ার রাসায়নিক সাম্য অবস্থা হলে একদম পারফেক্ট হইতো। হ্যাঁ, কারণ একমুখী বিক্রিয়া কিন্তু কোনো রাসায়নিক সাম্য অবস্থা হওয়া সম্ভব না। এক্ষেত্রে অবশ্যই উভমুখী বিক্রিয়াটা হইতে হবে। উভমুখী বিক্রিয়াটা আমাদের একমাত্র সম্ভব যে এখানে সাম্য অবস্থা আসা। দেখো, আমরা একটা বহুমুখী বিক্রিয়া আঁকি। এটা হচ্ছে এ প্লাস বি বিক্রিয়া করে আমাদের সি প্লাস ডি তৈরি করলো। এক্ষেত্রে আমাদের সাথে সাথে সি প্লাস ডি বিক্রিয়া করে এ প্লাস বি তৈরি করলো। আচ্ছা, তুমি একটা পাত্রে এ প্লাস বি নিলা, এ প্লাস বি নিলা, এ প্লাস বি নিলা। তো এই এ প্লাস বি কিন্তু শুরুতে সবগুলাই এ প্লাস বি ছিল, তাই না? একদম শুরুতে, শুরুতে সবগুলাই কি ছিল? এ প্লাস বি ছিল। এবং শুরুতে, বিক্রিয়ার শুরুতে, আমি আবার বলছি, একদম বিক্রিয়ার শুরুতে সবগুলো এ প্লাস বি ছিল। বিক্রিয়ার শুরুতে কোনো সি প্লাস ডি ছিল না। তো এখানে আমাদের বিক্রিয়ার শুরুতে সবটুকু এ প্লাস বি, বিক্রিয়ার আস্তে আস্তে আমাদের সি প্লাস ডি বাড়বে আর কি, উৎপাদটা বাড়বে। তো দেখো, এ প্লাস বি বিক্রিয়া করে আমাদের এখানে সি প্লাস ডি তৈরি করবে স্বাভাবিকভাবেই। এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করবে, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। এটা হচ্ছে কি? সম্মুখমুখী বিক্রিয়া। এবং প্রতি সেকেন্ডে, বা আমরা যদি প্রতি একক সময়ে বলি, প্রতি একক সময়ে এ প্লাস বি বিক্রিয়া করে যতটুকু সি প্লাস ডি তৈরি করবে সেটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার। সম্মুখমুখী বিক্রিয়ার হার। তাহলে সম্মুখী বিক্রিয়ার হার মানে বোঝাচ্ছে তোমার এ প্লাস বি কতটুকু সি প্লাস ডি তৈরি করছে, এক কথায় কতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে সেটার পরিমাপ। সম্মুখী বিক্রিয়া মানে কতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে সেটার পরিমাপ। সি প্লাস ডি যদি এ প্লাস বিতে পরিণত হয় সেটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। সি প্লাস ডি থেকে এ প্লাস বি যদি আমরা বলি, সি প্লাস ডি থেকে এ প্লাস বি তৈরি হচ্ছে, সি প্লাস ডি থেকে এ প্লাস বি তৈরি হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। এবং প্রতি একক সময়ে যতটুকু সি প্লাস ডি এ প্লাস বিতে পরিণত হচ্ছে সেটা হচ্ছে সম্মুখী বিক্রিয়ার হার। এক কথায় উৎপাদ বিক্রিয়কে পরিণত হওয়ার যে হার সেটাই হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার। তাহলে এটা হচ্ছে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, সরি। সি প্লাস ডি বা উৎপাদ যতটুকু বিক্রিয়কে পরিণত হচ্ছে সেটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তাহলে এক কথায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে সম্মুখী বিক্রিয়ার হার। উৎপাদ বিক্রিয়কে পরিণত হওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তাহলে একদম শুরুর দিকে আমরা বলছি, একদম শুরুর দিকে সবটুকু কি আছে? এ প্লাস বি আছে। আস্তে আস্তে বিক্রিয়ার সময়ের অগ্রগতিতে আমাদের আস্তে আস্তে সি প্লাস ডি দিকে বাড়বে, মানে উৎপাদটা বাড়বে। তার মানে আমাকে বলো, একেবারে শুরুর দিকে, বিক্রিয়ার একেবারে শুরুর দিকে সম্মুখমুখী বিক্রিয়ার হার সবচাইতে বেশি না? সবচাইতে বেশি না? কারণ সবটুকুই তোমার বিক্রিয়ক, উৎপাদ এর পরিমাণ জিরো। উৎপাদের পরিমাণ জিরো। বিক্রিয়ার একদম শুরুতে সবটুকুই আমাদেরকে বিক্রিয়ক, সবটুকুই বিক্রিয়ক, উৎপাদ জিরো। তার মানে সবটুকুই বিক্রিয়ক সর্বোচ্চ বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে, তার মানে সম্মুখী বিক্রিয়ার হার সর্বোচ্চ, ভাইস ভার্সা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সর্বনিম্ন। তার মানে আমরা যদি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, দেখো, এটা যদি আমরা শক্তির পরিমাণ বিক্রিয়ার হারের একক দিই, এটা হচ্ছে বিক্রিয়ার হার, এদিকে হচ্ছে সময়। একদম সময়ের শুরুতে 0 সেকেন্ডে বিক্রিয়ক বা সম্মুখী বিক্রিয়ার হার সর্বোচ্চ একদম এই বিন্দুতে, এই বিন্দুতে। আস্তে আস্তে সময় যাচ্ছে, সম্মুখী বিক্রিয়ার হারটা কমতেছে 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 কমতেছে। এবং আমরা এখান থেকে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সময় যখন শূন্য, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার তখন এই জায়গায় একদম জিরো, একদম জিরো। আস্তে আস্তে সময় বাড়তেছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়তেছে কেন? সি প্লাস ডি তৈরি হচ্ছে, সি প্লাস ডি আবার বিক্রিয়া করে এ প্লাস বি তৈরি হওয়া শুরু করলো। কারণ পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে, যেহেতু উভমুখী বিক্রিয়া। তার মানে এ প্লাস বি তৈরি হচ্ছে, সি প্লাস ডি তৈরি হচ্ছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে দুইটা একটা সমান্তরালে চলে আসছে, এবং এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা। খেয়াল করো এই চিত্রটাতে, এদিকে হচ্ছে আমাদের সময়, এদিকে হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। একদম সময় যখন 0 সেকেন্ড, তখন অগ্রবর্তী বিক্রিয়ার হার তথা সম্মুখমুখী বিক্রিয়ার হার সর্বোচ্চ। আস্তে আস্তে এটা কমতেছে কমতেছে কমতেছে, একটা লাইনে আসছে। দেন এটা হচ্ছে জিরো বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। এটা আস্তে আস্তে আমাদের বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এবং একটা লাইন আছে, এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা। এটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা। বোঝা গেছে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা বিষয়টা কি? আরেকটা গ্রাফ আছে, যদি এটা হ্যাঁ, এখানে দেখাই দিই এটা। খেয়াল করো, একদম শুরুর দিকে আমাদের একদম শুরুতে সময় যখন শূন্য, তখন হাইড্রোজেন এবং আয়োডাইড বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে। তো এই জায়গাটাতে হাইড্রোজেন এবং আয়োডাইডের ঘনমাত্রা বা পরিমাণ সবচাইতে বেশি বিক্রিয়া শুরুতে। দেখো, একদম পিক লেভেলে আছে হাইড্রোজেন এবং আয়োডাইডের ঘনমাত্রা।
তো একদম পিক লেভেলে হচ্ছে আমাদের গণমাত্রা, এদিকে এদিকে বোঝা যাচ্ছে গণমাত্রা, এদিকে সময়। তাহলে একদম শুরুর দিকে হাইড্রোজেন আয়নের গণমাত্রা সবচেয়ে বেশি, যখন আস্তে আস্তে সময় যাচ্ছে হাইড্রোজেন আয়নের গণমাত্রা কমতেছে 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 একটা লেভেলে আসছে। দেন আমাদের এখানে এটা কমতেছে মানে কি, এই যে হাইড্রোজেন আয়োডাইডের গণমাত্রাটা বাড়তেছে, এদিকে হাইড্রোজেন এবং আয়োডিন বা আলাদা গণমাত্রা, এদিকে হাইড্রোজেন আয়নের গণমাত্রা। তো এখানে উৎপাদের গণমাত্রা আস্তে আস্তে বাড়তেছে না, এই যে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এবং এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা, এভাবে চলতে থাকবে, এবং এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা। উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থা মানে যতটুকু বিক্রিয়ক উৎপাদ পরিণত করবে ঠিক ততটুকু উৎপাদ সাথে সাথে বিক্রিয়ক তৈরি করবে। বাইরে থেকে দেখে মনে হবে যে কোনো বিক্রিয়াই হচ্ছে না, প্রকৃতপক্ষে বিক্রিয়াটা হচ্ছে আসলে ঠিক যতটুকু বিক্রিয়ক উৎপাদ পরিণত হচ্ছে ততটুকুই উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়ে যাচ্ছে, বাইরে থেকে মনে হবে বিক্রিয়াটা আসলে স্থির। ঠিক আছে, এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা। তো এখানে কিছু কথাবার্তা বলা আছে, এগুলো একটু রিডিং দিবা তুমি, হ্যাঁ? আমি মেইন কথাটা বলে দিলাম এবং আশা করি বুঝতে পারছো। তো রাসায়নিক সাম্যাবস্থায় কিছু শর্ত আছে, কিছু বৈশিষ্ট্য আছে। তো রাসায়নিক সাম্যাবস্থার আমাদের কিছু শর্ত হচ্ছে ইনফিনিটি স্টার পরীক্ষার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, ভার্সিটি আমাদের মেডিকেল ডেন্টাল বিশেষ করে ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। এই শর্ত থেকে না কোয়েশ্চেন আসে। কিভাবে? রাসায়নিক সাম্যাবস্থার শর্ত নয় কোনটা? বলছে সাম্যের স্থায়িত্ব, উভয় দিক থেকে সুগমতার জায়গায় চলে আসে, একদিক থেকে সুগমতা, কিংবা বিক্রিয়ার অসম্পূর্ণতার জায়গা দিয়ে দেয় বিক্রিয়ার সম্পূর্ণতা। মনে রাখবা। তাহলে দেখো, সাম্যের স্থায়িত্ব মানে আমাদের এখানে যে সাম্য অবস্থা তৈরি হলো, এই সাম্য অবস্থাটা অবশ্যই স্থায়ী হইতে হবে, এমন না যে এই সাম্য অবস্থাটা হবে আবার চলে যাবে, এমন না। সাম্যের স্থায়িত্ব হইতে হবে, স্ট্যাবিলিটি অফ ইকুইলিব্রিয়াম ইংলিশ দিয়ে চলে আসতে পারে। স্ট্যাবিলিটি অফ ইকুইলিব্রিয়াম, যে সাম্য অবস্থাটা স্ট্যাবল হইতে হবে। উভয় দিক থেকে সুগমতা মানে আমাদের এক্ষেত্রে উৎপাদ বিক্রিয়কে যেমন পরিণত হবে, উৎপাদও বিক্রিয়ক যেমন উৎপাদে পরিণত হবে, উৎপাদও বিক্রিয়কে পরিণত হবে। উভয় দিক থেকে সুগমতা, ইজি অ্যাপ্রোচ অ্যাবিলিটি ফ্রম বোথ সাইডস। বিক্রিয়ক থেকে যেমন উৎপাদ পাবো, উৎপাদ থেকে বিক্রিয়ক খুব সহজে আমরা পাবো। বিক্রিয়ার অসম্পূর্ণতা, এই বিক্রিয়াটা কখনোই শেষ হবে না, এই বিক্রিয়াটা আজীবন চলতে থাকবে। বিক্রিয়ক উৎপাদ তৈরি করবে, উৎপাদ বিক্রিয়ক পরিণত হবে, বিক্রিয়ক আবার উৎপাদ, আবার উৎপাদ বিক্রিয়ক, আবার বিক্রিয়ক উৎপাদ, আবার বিক্রিয়ক উৎপাদ, এইভাবে আলটিমেটলি চলতেই থাকবে চলতেই থাকবে। বিক্রিয়াটা কখনোই শেষ হবার নয়। ঠিক আছে, এটা ইনফিনিট টাইম পর্যন্ত চলতে থাকবে। এটা হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা, ইনকমপ্লিটনেস অফ রিয়াকশন। দেন প্রভাবকের ভূমিকাহীনতা, এই ক্ষেত্রে প্রভাবক ভূমিকা রাখতে পারবে না কোথায়? বি কেয়ারফুল, সাম্য অবস্থায় প্রভাবক কোনো ভূমিকা রাখবে না। সাম্য অবস্থায় প্রভাবক কোনো ভূমিকা রাখবে না, বিক্রিয়ার হারের কথা ভিন্ন, বিক্রিয়ার হারের কথা ভিন্ন, বাট সাম্য অবস্থায় প্রভাবকের কোনো ভূমিকা থাকবে না। খুবই ভালোভাবে এই চারটা পয়েন্ট মাথায় রাখবা, প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ, খুবই আসে। তাহলে আমাদের রাসায়নিক সাম্য অবস্থার শর্ত হচ্ছে সাম্যের স্থায়িত্ব, এটা স্টেবল হইতে হবে, উভয় থেকে সুগমতা, উৎপাদ যেমন বিক্রিয়ক পরিণত হবে বিক্রিয়ক উৎপাদ পরিণত হবে, বিক্রিয়ার অসম্পূর্ণতা, অসম্পূর্ণতা বিক্রিয়াটা কখনোই শেষ হবে না, প্রভাবকের ভূমিকাহীনতা, ইন ইফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট বা প্রভাবকের এক্ষেত্রে কোনো রোল থাকবে না, প্লে করতে পারবে না সে। এখানে বিস্তারিত দেওয়া আছে, আমার যে কথাবার্তাগুলো বললাম এগুলো একটু পড়ে নিবা। দেন লাশ হাতে নিতে ইনশাল্লাহ আমরা এটা আগামীকাল খুব ভালোভাবে শেষ করবো। লাশ হাতে নিতে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের সিকিউর জন্য। সিকিউতে আমাদের একটা লাশ হাতে নিতে সব সময় আসার আসার মতোই থাকে। আমরা এই গ্রাফ ট্রাফ সহ আগামীকাল নেক্সট দিন এখানে আমরা তাপমাত্রার যে প্রভাব, আয়তনের যে প্রভাব, চাপের যে প্রভাব, ঘনমাত্রার যে প্রভাব, এগুলো বিস্তারিত শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝে গেছে এতটুকু? কোনো সমস্যা আছে এতটুকুতে?